দি ডিবেটে আপনাকে স্বাগত। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে আদানি গোষ্ঠী। সম্প্রতি আমরা দেখছি তারা মার্কিন যুক্তরাষ্ট্রে এক গুরুতর ঘুষের অভিযোগের মুখোমুখি হয়েছে। আদানি গোষ্ঠীর শেয়ারের দরে একটা ব্যাপক পতনও লক্ষ্য করা গেছে, আর এর পেছনে আছে মার্কিন বিচার বিভাগের একটি তদন্ত। অভিযোগটা বেশ গুরুতর, তাই না? মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে তোলা টাকা নাকি ভারতীয় অধিকারীদের ঘুষ হিসাবে দেওয়া হয়েছে। ঠিক, আর এখানেই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা উঠে আসছে। মানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে এই যে অভিযোগগুলো, এগুলো কি সত্যিই তাদের ভবিষ্যতের জন্য একটা বড়সড় সংকট, নাকি পুরো ব্যাপারটা আসলে ভূরাজনৈতিক চাপ তৈরির একটা কৌশল, যা একটা আইনি মোড়কে পেশ করা হচ্ছে? একদম। আমি আজকে এই পক্ষে কথা বলবো যে এই অভিযোগগুলো বেশ কিছু শক্ত প্রমাণের উপর ভিত্তি করে তৈরি, এবং এটা আদানি গোষ্ঠীর জন্য একটা সত্যিকারের বিপদ সংকেত। আর আমি মনে করি এই বিষয়টিকে শুধু একটা আইনি মামলা হিসেবে দেখলে ভুল হবে। এর পেছনে ভূরাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এবং এটা মার্কিন আইনের এখতিয়ারের একটি প্রশ্নবিদ্ধ প্রয়োগ। তাহলে শুরু করা যাক। আমার মতে দেখুন, এই ঘটনাটি কর্পোরেট দুর্নীতির একটি টেক্সটবুক উদাহরণ। আদানি গ্রিন এবং অ্যাজোর পাওয়ার ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ১৫০০ কোটি টাকা তুলেছিল। উদ্দেশ্য ছিল ভারতে একটি সরকারি প্রকল্প তৈরি করা। সেই টাকা তোলার সময় তারা কিন্তু লিখিতভাবে কথা দিয়েছিল যে এই অর্থ কোনোভাবেই ঘুষ দেওয়ার মতো দুর্নীতিমূলক কাজে ব্যবহার করা হবে না। কিন্তু অভিযোগ উঠেছে যে তারা ঠিক সেই কাজটাই করেছে। কিন্তু অভিযোগ তো যে কেউ তুলতে পারে। আসল প্রশ্ন হলো প্রমাণ কোথায়? প্রমাণগুলো বেশ সুনির্দিষ্ট। মার্কিন তদন্তকারী সংস্থাগুলোর দাবি, তাদের হাতে আদানি গ্রিনের ডিরেক্টর সাগর আদানির ফোন থেকে পাওয়া হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে। সেখানে নুমেরো ১৯ বা দ্য বিগ ব্যানের মতো কোডওয়ার্ড ব্যবহার করে লেনদেনের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, অ্যাজোর পাওয়ারের একজন প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তা রূপেশ আগরওয়াল একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং এক্সেল শিট তদন্তকারীদের দিয়েছেন, যেখানে নাকি ঘুষের টাকা কিভাবে আদান প্রদান হবে তার পুরো পরিকল্পনাটাই নথিভুক্ত আছে। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার মতো রাজ্যে বিদ্যুৎ চুক্তি পাওয়ার জন্য প্রতি মেগাওয়াটে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দেওয়ার মতো নির্দিষ্ট অভিযোগও উঠেছে। এটা কোনো হাওয়ায় ভাসা কথা নয়, এটা একটা পরিকল্পিত অপরাধের ছবি তুলে ধরছে। আর এ কারণেই মার্কিন বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা SEC এর মতো সংস্থাগুলো ফৌজদারি মামলার কথা ভাবছে। আর এর পরিণতি হতে পারে কয়েক বিলিয়ন ডলার জরিমানা এবং শীর্ষ কর্মকর্তাদের জেল। আমি আপনার কথাগুলো শুনলাম, কিন্তু আমি বিষয়টাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছি। আমার মূল প্রশ্নটা হলো এখতিয়ার। এই তদন্ত করার অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের আছে কি? একটা ভারতীয় কোম্পানি ভারতের মাটিতে ভারতীয় অধিকারীদের ঘুষ দিল কি দিল না, তার তদন্ত আমেরিকা থেকে কেন হবে? আমার মতে এটা মার্কিন আইনি ব্যবস্থার এখতিয়ারের একটা বড়সড় অপব্যবহার। আপনি তথাকথিত প্রমাণের কথা বলছেন, কিন্তু বাজেয়াপ্ত করা ফোন থেকে পাওয়া মেসেজ বা কোডওয়ার্ডের ব্যাখ্যা তো একপেশে হতেই পারে। কর্পোরেট জগতে কত রকমের সাংকেতিক ভাষা ব্যবহার হয়, তাই না? যতক্ষণ না একটা নিরপেক্ষ বিচার প্রক্রিয়ায় এর সত্যতা যাচাই হচ্ছে, ততক্ষণ এগুলোকে চূড়ান্ত প্রমাণ বলা যায় না। আর এই তদন্তের সময়কালটা দেখুন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তখন ভারতের উপর বাণিজ্য শুল্ক নিয়ে চাপ বাড়াতে চাইছে। সেই সময় ভারত সরকারের ঘনিষ্ঠ একটি বাণিজ্যিক গোষ্ঠীকে নিশানা করাটা কি শুধুই কাকতালীয়? আমার তো মনে হয় এটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের চেয়েও বেশি করে আন্তর্জাতিক ক্ষমতার লড়াই। আপনি এখতিয়ারের যে প্রশ্নটা তুলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সত্যি বলতে সেখানেই আপনার যুক্তির দুর্বলতা। আপনি কি ফরেন কারাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট বা FCPA এর কথা শুনেছেন? হ্যাঁ, অবশ্যই, কিন্তু তার প্রয়োগ নিয়েই তো আমার আপত্তি। তাহলে তো আপনার জানার কথা যে FCPA অনুযায়ী কোনো কোম্পানি যদি মার্কিন বাজার থেকে টাকা তোলে বা মার্কিন স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত থাকে, তাহলে তারা বিশ্বের কোথাও ঘুষ দিতে পারবে না। এটা মার্কিন এখতিয়ারের মধ্যেই পড়ে। আদানি গোষ্ঠী মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে ডলার সংগ্রহ করেছে, তাই তারা এই আইনের আওতায় পড়তে বাধ্য। এটা কোনো দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ নয়, এটা আন্তর্জাতিক বাণিজ্যের একটা নিয়ম। আপনি যখন গ্লোবাল মার্কেটে ব্যবসা করতে আসবেন, তখন আপনাকে গ্লোবাল নিয়ম কানুন মেনে চলতে হবে। আমি আপনার কথায় যুক্তি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যেটাকে নিয়ম বলছেন, আমি সেটাকে একটা অস্ত্র হিসেবে দেখছি।
ইতিহাস দেখুন, মার্কিন বিচার বিভাগ এই এফসিপিএকে প্রায় একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। জার্মানির সিমেন্স থেকে শুরু করে ফ্রান্সের অ্যালস্টম, অনেক বড় বড় বিদেশি কোম্পানি এর শিকার হয়েছে। আর এর ফলে শুধু দুর্নীতি দমন হয় না, মার্কিন সংস্থাগুলো আন্তর্জাতিক বাজারে একটা বাড়তি সুবিধাও পায়। যদি উদ্দেশ্য শুধুমাত্র আইন প্রয়োগ করাই হতো, তাহলে ভারত সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে তদন্ত চালানো যেত। কিন্তু তা না করে ভারতীয় সংস্থাকে পাশ কাটিয়ে সরাসরি ইমেলের মাধ্যমে সমন পাঠানোর চেষ্টা, এটা প্রমাণ করে যে এর পিছনে অন্য উদ্দেশ্য রয়েছে। এটা এক ধরনের আইনি আগ্রাসন আর কি। আপনি কিন্তু রূপেশ আগুনমাদের দেওয়া তথ্যের কথা এড়িয়ে যাচ্ছেন। একজন প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তা যখন নিজের কোম্পানির বিরুদ্ধে গিয়ে তথ্য ফাঁস করেন, তখন সেটাকে হালকাভাবে নেওয়া যায় না। তার দেওয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নাকি স্পষ্টভাবে দেখানো হয়েছে কিভাবে ঘুষের টাকাকে খাতায় কলমে ডেভেলপমেন্ট ফি হিসেবে দেখানো হবে। আপনি এটাকে কিভাবে অন্যভাবে ব্যাখ্যা করবেন? এটা তো সরাসরি অপরাধমূলক উদ্দেশ্যকেই স্পষ্ট করে। দেখুন, একটা প্রেজেন্টেশন কোনো কাজের প্রস্তাবনা হতে পারে, কিন্তু কাজটা যে সত্যিই করা হয়েছে তার প্রমাণ তো নয়। হয়তো সেই প্রস্তাবটা কখনোই কার্যকর হয়নি। আর হুইসেল ব্লোয়ারের উদ্দেশ্য তো প্রশ্নাতীত নয়। হতে পারে কোম্পানির সাথে তার কোনো ব্যক্তিগত সমস্যা ছিল। আমি বলছি না যে তিনি মিথ্যে বলছেন, কিন্তু তার দেওয়া তথ্যকে একতরফাভাবে বিশ্বাস করার আগে অন্য পক্ষের বক্তব্যও তো শুনতে হবে, তাই না? এই প্রমাণগুলো এখনও কোনো নিরপেক্ষ আদালতে পেশ করা হয়নি। প্রমাণিত হওয়া তো অনেক দূরের কথা। ঠিক আছে, ধরে নিলাম আইনি প্রক্রিয়া দীর্ঘ হবে, কিন্তু বাজারের প্রতিক্রিয়া দেখুন। এই খবরটা সামনে আসার পরেই আদানি গোষ্ঠীর শেয়ারের দামে যে ধস নেমেছে, সেটা কি প্রমাণ করে? বিনিয়োগকারীরা তো এটাকে নিছক ভূ রাজনৈতিক খেলা হিসেবে দেখছে না, তারা এটাকে একটা সত্যিকারের ঝুঁকি হিসেবে দেখছে। এটা গোষ্ঠীর বিশ্বাসযোগ্যতার ওপর একটা বিরাট আঘাত। দেখুন, হিন্ডেনবার্গ রিপোর্ট ছিল একটা শর্ট সেলারের অভিযোগ, কিন্তু এটা হলো মার্কিন বিচার বিভাগের ফৌজদারি তদন্ত। দুটোর আইনি ওজন তো আকাশ পাতাল তফাত। আমি মানছি যে বাজার স্বল্পমেয়াদে প্রতিক্রিয়া দেখিয়েছে। বাজার সবসময় ভয় পেলে প্রতিক্রিয়া দেখায়। কিন্তু দীর্ঘমেয়াদে কি হবে? আদানি গোষ্ঠীর ব্যবসার মূল ভিত্তি ভারতের পরিকাঠামো ক্ষেত্রে। এই আইনি লড়াই বছরের পর বছর ধরে চলতে পারে। হিন্ডেনবার্গ রিপোর্টের পরেও তো গোষ্ঠীটি ঘুরে দাঁড়িয়েছে, তাই না? নভেম্বরে যখন প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, তখনও তো বাজার সামলে উঠেছিল। আমার মনে হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা বোঝে যে এই ধরনের মামলা সহজে শেষ হয় না। এটা একটা সাময়িক ধাক্কা, যা ভূরাজনৈতিক পরিস্থিতি বদলালে বা আইনি লড়াই দীর্ঘায়িত হলে হয়তো তার গুরুত্ব হারিয়ে ফেলবে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাচ্ছেন। যদি মার্কিন বিচার বিভাগ এবং এসইসি এই মামলায় সফল হয়, তাহলে এর প্রভাব শুধু জরিমানা বা কারাদণ্ডে সীমাবদ্ধ থাকবে না। আদানি গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে। একটি আন্তর্জাতিক গোষ্ঠীর জন্য এটা একটা বিশাল ধাক্কা। তাদের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা শূন্যে নেমে আসবে এবং ভবিষ্যতে বিদেশি বাজার থেকে পুঁজি সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনি বলছেন ব্যবসার ভিত্তি ভারতে, কিন্তু আদানি গোষ্ঠীর যে বৃদ্ধি, তা তো বিদেশি পুঁজির ওপর অনেকটাই নির্ভরশীল। সেই রাস্তাটা বন্ধ হয়ে গেলে কি হবে? এটা একটা আকর্ষণীয় দিক, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে এই আইনি প্রক্রিয়া বাস্তবে কতটা জটিল? মার্কিন সরকার ভারতের মাটিতে থাকা ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে ওয়ারেন্ট কার্যকর করবে কিভাবে? এটা প্রায় অসম্ভব। তাই তো তারা সমন পাঠিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমার মনে হয় এই পুরো বিষয়টি শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে একটি দর কষাকষির পর্যায়ে চলে যাবে, যেখানে আইনি প্রক্রিয়ার চেয়ে কূটনৈতিক সমাধানই বড় হয়ে উঠবে। ভারত মার্কিন সম্পর্কের যে কৌশলগত গুরুত্ব, তার কাছে আদানি গোষ্ঠীর এই মামলাটা হয়তো অতটা বড় বিষয় হয়ে উঠবে না। তার মানে আপনি বলছেন যে আইনের শাসন এখানে কাজ করবে না, কূটনীতি শেষ কথা বলবে। এটা তো আরও বিপজ্জনক। এর মানে হল বড় এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী কোম্পানিগুলো আন্তর্জাতিক আইন ভাঙার পরেও পার পেয়ে যেতে পারে। এটা তো আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতার ধারণারই পরিপন্থী। যদি সাগর আদানির মতো শীর্ষ কর্তারা সত্যিই দোষী হন, তাহলে তাদের শাস্তি হওয়া উচিত। মার্কিন বিনিয়োগকারীদের টাকা নয়ছয় হলে তার জবাবদিহি তো চাইতেই হবে। আমি বলছি না যে জবাবদিহি থাকবে না। আমি বলছি জবাবদিহি প্রক্রিয়াটা কোথায় হবে সেটা একটা বড় প্রশ্ন। ভারতীয় আইন অনুযায়ী যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই শাস্তি হবে, কিন্তু মার্কিন আইন ব্যবহার করে একটি ভারতীয় কোম্পানিকে কোণঠাসা করার চেষ্টাটা ভূরাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা একটা সার্বভৌমত্বের প্রশ্ন।
ব্যাপারটা ভাবুন, সহজ কথায় আমেরিকা তাদের নিজেদের আইন অন্য দেশের মাটিতে প্রয়োগ করার চেষ্টা করছে। এই আগ্রাসী মনোভাবটাই আমার আপত্তির মূল কারণ। আমাদের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো বেশ সুনির্দিষ্ট। হোয়াটসঅ্যাপ চ্যাট, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এবং ঘুষের বিস্তারিত হিসাবের মতো তথ্য প্রমাণ যদি সত্যি হয়, তবে এর আইনি পরিণতি গুরুতর হতে বাধ্য। এটা শুধুমাত্র একটি কর্পোরেট গোষ্ঠীর অভ্যন্তরীণ বিষয় নয়, এর সাথে আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মতো বড় প্রশ্ন জড়িত। অন্যদিকে এই ঘটনাটিকে শুধুমাত্র একটি দুর্নীতির মামলা হিসেবে দেখলে এর আসল জটিলতাটা বোঝা যাবে না। এর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের ভূমিকা অনস্বীকার্য। আইনি প্রক্রিয়ার আড়ালে এটা দুই দেশের মধ্যে ক্ষমতার ভারসাম্যের লড়াইও বটে। তাই এর ফলাফল শুধুমাত্র আইনি যুক্তির ওপর নির্ভর করবে না, বরং আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতির গতি প্রকৃতির ওপরও নির্ভর করবে। এটা পরিষ্কার যে এই বিতর্কের কোনো সহজ উত্তর নেই। একদিকে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্ন, অন্যদিকে রয়েছে জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক রাজনৈতিক জটিল সমীকরণ। আদানি গোষ্ঠীর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা জানতে হলে এই প্রতিটি দিকের উপরই আমাদের সতর্ক নজর রাখতে হবে।